আজকে আমরা দেখতে চলেছি নেতাজি সুভাষচন্দ্র বোসের আসল বাড়ি। এখানে থাকলে তো তখন কারারুদ্ধ হতে হতো, অন্য অনেকভাবে অত্যাচারিত হতে হতো। ওটা ঈশ্বরের নির্দেশই ছিল যে তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। তার জন্মবাড়ি থেকে শুরু করে কলকাতা থেকে জার্মানি যাওয়ার লাস্ট মুহূর্ত অবধি তিনি যেখানে যেখানে থেকেছেন প্রত্যেকটা জায়গায় আমরা গেছিলাম। মনে শুধু একটাই প্রশ্ন ছিল যে সেখানকার লোক যাদের বাবা দাদুরা হয়তো বোসকে একদম কাছ থেকে দেখেছেন, তারা কি বিশ্বাস করেন নেতাজি সুভাষচন্দ্র বোস সত্যি কোনো প্লেন দুর্ঘটনায় মারা গেছেন, নাকি পুরোটাই একটা ষড়যন্ত্র। और गुमनामी के रूप में है तो आजाद भारत में उनको गुमनाम क्यों रखा गया? जो लोग भी पहचाने क्यों नहीं उनको पर्दाफाश किए, समाज में क्यों नहीं लाए और देश के प्रधानमंत्री राष्ट्रपति क्यों नहीं बनाए? जय हिंद, जय हिंद। প্রথমে আমরা চলে যাই বোসের জন্মস্থান, সেটা হলো কটক, উড়িষ্যাতে। দাদা নেতাজি সুভাষচন্দ্র বোস বাড়ি যাবে? রেলওয়ে স্টেশন থেকে 15-20 মিনিট যাওয়ার পরেই আমরা এরকম একটা বড় গেট দেখতে পাই, যার ওপরে কিন্তু আমাদের ভারতীয় সৈন্যদের লিড করছিল নেতাজি সুভাষচন্দ্র বোস, এবং তার সামনেই ছিল নেতাজি's বার্থ প্লেস। নেতাজি ছাড়াও আমরা বাংলার আরো দুই বড় স্বাধীনতা সংগ্রামীদের বাড়ি খুঁজবো, যার মধ্যে একজন হলো শ্রী অরবিন্দ এবং অপরজন হলো ক্ষুদিরাম বোস। প্রত্যেকটা মানুষ তারা স্বাধীনতা সংগ্রামী, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের একত্রিত করা এবং দেশের হয়ে প্রাণপণ লড়ার যে ক্ষমতা, তাকে পথ দেখানো একজন নেতার দরকার হয়। সেই নেতৃত্ব ছিল নেতাজির মধ্যে, তার জন্যই তিনি নেতাজি। 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে কিন্তু ঠিক এই জায়গায় অর্থাৎ কটকের এই বাড়িতেই কিন্তু জন্ম হয় আমাদের সুভাষচন্দ্র বোসের। আগে বাড়ি ছিল, কিন্তু বর্তমানে এটা কিন্তু মিউজিয়াম করে দেওয়া হয়েছে, যেটা কিন্তু হচ্ছে নেতাজি বার্থ প্লেস মিউজিয়াম। তো আমরা ভেতরে চললাম। কোথায় বসে বলছেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধু এইটুকু কথা শুনে দেশের অপামর মানুষ যদি শিহরিত হয়, একত্রিত হতে পারে, তাকে দেখেনি, তার শুধু রেডিওতে বার্তা শুনি, তাহলে যার মধ্যে এই বক্তব্য বা এই গুণ, এই আদর্শ থাকে, তাকেই তো নেতাজি বলতে হবে। আচ্ছা, এখানেও লেখা রয়েছে টিকিট কাউন্টার। ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 10 টাকা। আর এটা হচ্ছে ক্যাম্পাস এরিয়া, ঠিক আছে। এখানে বেশ সুন্দর একটা সুভাষচন্দ্র বোসের একটা বেশ সুন্দর একটা পেন্টিং রয়েছে। আচ্ছা, এখানে যে পুরো ম্যাপ কোথায় কি রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে। 1 থেকে 12 নম্বর রুম রয়েছে। তারপরে তোমার নেতাজি যে রুমে জন্মগ্রহণ করেছিলেন সেটা কিন্তু রয়েছে 9 নম্বর, এখানে লেখা রয়েছে। আর 9 নম্বর হচ্ছে এটা। এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বোস। দোতলা বাড়ি। এটা হচ্ছে সুভাষচন্দ্রর বাবা অর্থাৎ জানকীনাথ বসুর বাড়ি। আমরা এখন যাচ্ছি সামনের দিকে। আর এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, ফুলের বাগান রয়েছে, বিভিন্ন গাছ রয়েছে। এটাই হচ্ছে সেই এন্ট্রান্স। নেতাজির বিভিন্ন ছবি কিন্তু এখানে রয়েছে। সুভাষচন্দ্র বোস প্রথমে পড়ালেখা শুরু করেন ব্যাপটিস্টের মিশনের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে 1902 থেকে 1909 পর্যন্ত। তারপর 1909 থেকে এই যে রেভেনসাউ কলেজিয়েট স্কুল কটক, এখানে কিন্তু 1909 সাল থেকে 1912 সাল পর্যন্ত পড়াশোনা করেন। তারপরে তিনি চলে যান কলকাতা প্রেসিডেন্সি কলেজে। কলকাতা প্রেসিডেন্সির পর তিনি চলে যান স্কটিশ চার্চ কলেজে এবং সেখান থেকে চলে যান কেমব্রিজ। কিন্তু তারপর নেতাজি ফিরে আসেন। ক্যালকাটায় আসার পরে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা মার্চ লিড করছিল। ঠিক সেই সময় তাকে ব্রিটিশ সৈন্য দ্বারা অ্যারেস্ট করা হয়, আর অ্যারেস্ট করে তাকে যেই জেলে রাখা হয় সেই জেলেই আমরা নেক্সট যেতে চলেছি। তো আমি এখন চলে এলাম আলিপুর জেল। এখানে হয়তো একসঙ্গে অনেকগুলোকে অনেকগুলো কয়েদিকে রাখা হতো, এগুলো দিয়ে হয়তো তাদেরকে বেঁধে রাখা হতো। এই হচ্ছে সেই সেল যেখানে কিন্তু যে কয়েদিরা রাখতো বা যে স্বাধীনতা সংগ্রামীরা থাকতো তাদের জীবনযাপন এখানে তুলে ধরা হয়েছে। যেমন এটা যে চৌবাচ্চা ছিল, এখানে জল রাখা হতো, এখানে স্নান করছেন একজন কাপড় কাচ্ছেন, এটা হয়তো বাথরুমের জন্য ছিল। আর এরকমভাবে তাদেরকে রাখা হতো। এই যে এখানে রান্নার কাজ চলছে, কিন্তু মানে এখানে রান্না, স্নান করা, যাবতীয় কাজ কিন্তু এখানেই করা হতো। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের ফার্স্টে উঠে যেতে হবে। সেই পুরনো সিঁড়ি, সেই ব্রিটিশ আমলের। হ্যাঁ, হয়তো একটু ঠিক করা হয়েছে এখন বর্তমানে, বাট সেই রকমই রয়েছে। এই যে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন, ঠিক এই জায়গায়। আর ভেতরে কিন্তু তার একটি প্রতিচ্ছবি বা মূর্তি কিন্তু রয়েছে ভেতরে, আর বিভিন্ন ছবি রয়েছে উপরে। আর এই জেলে থাকাকালীনই কিন্তু তার মাথায় কিন্তু আঘাত লেগেছিল, সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। 1930 এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের উপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। সুভাষের মাথায় আঘাত লাগে এবং তিনি প্রায় 8 ঘন্টা অজ্ঞান অবস্থায় ছিলেন। আচ্ছা,
এটাই হচ্ছে সেই বেড, সিমেন্টের পুরোপুরি বেডটা থাকতো। এই হচ্ছে সেই বালিশ। এই যে দুটি গর্ত দেখতে পাচ্ছ, বর্তমানে এখন এটা ভেঙে দেওয়া হয়েছে। ঠিক এই জায়গায় কিন্তু তারা মল ত্যাগ করতেন, যেখানে আমরা রুমের মধ্যে জাস্ট গেট খোলা থাকলে গন্ধ আসে, সেই জায়গায় দাঁড়িয়ে এরা কিন্তু স্বাধীনতা, দেশের জন্য যুদ্ধ করেছেন, শুধু নিজের জন্য নয়। তারা কিন্তু এইভাবে অবস্থায় থাকতেন। দেখো এই যে এটা পুরো জাম হয়ে গেছে, এই অংশটা এখানে লক করা হতো। তো যারা ভেতরে যে স্বাধীনতা সংগ্রামী যারা থাকতো তারা কিছুতেই কিন্তু এটা খুলতে পারতো না। যতই হাই সিকিউরিটি জেল হোক না কেন, এমন কোনো 4 দেওয়াল নেই যেটা বোসকে আটকে রাখতে পারবে। এরকমই একটা জেলে যখন বোসকে রাখা হয়েছিল তখন তিনি ফাস্ট আনটিল ডেথ করেন। এই কারণের জন্য ব্রিটিশার্সরা ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তাকে জেল থেকে হাউস অ্যারেস্টে একটা বাড়িতে শিফট করে, যেখান থেকে তিনি জার্মানি পালিয়ে যান। সেই বাড়িতেই আমরা নেক্সট যেতে চলেছি, কিন্তু তার আগে আমরা চলে যাই হুগলি ডিস্ট্রিক্টে শ্রী অরবিন্দর বাড়ি খুঁজতে। তো আজ আমি চলে এলাম এমন এক স্বাধীনতা সংগ্রামীর খোঁজে, যার বাড়ি কিন্তু এই হুগলি জেলার কোন্নগরে, যিনি কিন্তু 1910 সালে ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন প্রভাবশালী মুখ ছিলেন। তিনি সাংবাদিক হিসেবে বন্দে ভারত পত্রিকাটি কিন্তু সম্পাদনা করেন, এবং এছাড়াও তিনি ছিলেন একজন যোগী, একজন দার্শনিক, তার সাথে ছিলেন কবিও। তিনি আর কেউ নন, শ্রী অরবিন্দ বা ঋষি অরবিন্দ। ঋষি অরবিন্দর বাড়িটা কোথায় বলতে পারো? এখান থেকে তো আমাকে টোটো করে যেতে হবে, ওই গাড়িটাই যাবে। তো আমরা এখন বসে পড়ি। তো কাকু বললো যে জাস্ট টোটোতে কিছুক্ষণ লাগবে। কেউ যদি তার লিখিত বিখ্যাত বই কারা কাহিনী পড়েন, তাহলে দেখবেন যে সেখানে 9 এবং 10 পাতাতে তিনি স্বয়ং নিজে উল্লেখ করেছেন তিনি কোন্নগরে একবার অন্তত এসেছেন। বোঝা যাবে হ্যাঁ, এই বাঁদিকে একটা গলি ছেড়ে নেক্সট গলির মুখে একদম। আচ্ছা, ধন্যবাদ। এই যে রোড আমরা যেটা হেঁটে যাচ্ছি এই মুহূর্তে, এই রোডটা কিন্তু হচ্ছে অরবিন্দ রোড। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার জন্মস্থান কোথায়। যদি আমরা কোথাও গুগল বা ক্রোমে যদি আমরা সার্চ করে থাকি, তাহলে কিন্তু ওখানে হুগলির কোন্নগরই কিন্তু শো হয়। কিন্তু এবার অনেক মানুষের কিন্তু আবার কলকাতাও বলেন যে কলকাতা ওনার জন্মস্থান। তো আমরা ফার্স্ট যে গলি সেটা কিন্তু চলে এসেছি। উনি বলেন এই গলিটা ক্রস করে যেতে হবে। তো অরবিন্দ বাড়িটা কোন দিকে? ঋষি অরবিন্দ। হ্যাঁ, মাঠটা পের করে, মাঠটা পেরোলেই অরবিন্দ। আচ্ছা, এটাই মাঠ তাহলে। এবার ওনার বাড়ি বাঁ দিকে। ভারতবর্ষের স্বাধীনতার যে রূপরেখা তৈরি করে গেছিলেন, যেভাবে ব্লুপ্রিন্ট তৈরি করে গেছেন, সেই পথ বেয়েই ভারতবর্ষের স্বাধীনতা এসেছে। কিন্তু সে কথাই ইতিহাসে কোনো জায়গাতে উল্লেখ করা হচ্ছে না, হবেও না। এখানে রয়েছে শ্রী অরবিন্দ ভবন, বাট তালা তো তালা যাবো কি করে ভেতরে ভাই? তালা দেখে তো নতুন মনে হচ্ছে খোলা হয়, বাট এখন তালা দেওয়া রয়েছে। দিব্য আদেশ হয়েছিল জেলে থাকাকালীন, এবং সেইটা জেলের ভেতরে সেই অনুভূতি, অর্থাৎ স্বয়ং তিনি বাসুদেবকে দেখেছিলেন। বাসুদেব তাকে পথের নির্দেশ করেছিলেন। ভেতরে চলে এসেছি, আর এটা হচ্ছে ভেতরের দিক। সামনে কিন্তু বাগান রয়েছে, আর ফুল গাছ, বিভিন্ন গাছ কিন্তু এখানে রয়েছে। আর সামনেই দেখো লেখা রয়েছে শ্রী অরবিন্দ সোসাইটি কোন্নগর শাখা। ঠিক আছে, এটা লাইব্রেরি রয়েছে পড়ার জন্য, একটা অফিস ঘর বলতে গেলে। এখানে কিন্তু একটা স্ট্যাচু রয়েছে শ্রী অরবিন্দের। তারপরে তো তিনি এখান থেকে পন্ডিচেরি অর্থাৎ পুদুচেরি চলে গেলেন। মানে এখানে থাকলে তো তখন কারারুদ্ধ হতে হতো, অন্য অনেকভাবে অত্যাচারিত হতে হতো। এই জন্যই আর কি তিনি ওটা ঈশ্বরের নির্দেশই ছিল যে তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও। আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কি কি রয়েছে। আচ্ছা, আর এই স্থানে শ্রী অরবিন্দ এবং তার পরিবারের সমস্ত কিন্তু রয়েছে। হ্যাঁ, ইনি হচ্ছেন তার স্ত্রী, আর এই হচ্ছে 2 মেয়ে ছিল। সন্দীপনী পত্রিকার সম্পাদক ছিল। যখন জেল থেকে প্রথম বেরোলেন শ্রী অরবিন্দ আলিপুর জেলের থেকে, তার থেকে বেরিয়ে এসে ওর বাড়িতেই এসে কলকাতায় উঠেছিলেন। এইটা হচ্ছে অর্থাৎ আলিপুরে যে তার যদি আইডেন্টিটি কার্ড ছিল, সেই আইডেন্টিটি কার্ডের এই ছোট রূপ হচ্ছে এইটা আরো বড় ছবি রয়েছে। শ্রী অরবিন্দে তখন কত মাপ ছিল, কিরকম দেখতে ছিল, এই ছিল সব। মানে আলিপুর জেলে যখন দিয়েছিল তার সম্পূর্ণ ডিটেইলস এখানে রয়েছে। বিচারাধীন ছিলেন না, 1908 থেকে 19 আলিপুর জেলায় ছিলেন না, এই আইডেন্টিটি কার্ড ছিল। তা সেইখানেতে তার অ্যাড্রেস, অর্থাৎ কোন্নগরের অথেন্টিক জায়গা, তার যে মানে পৈতৃক জায়গা যে এটা, এখানে সেটা উল্লেখ করেছে, কোন্নগর লেখা রয়েছে, যে অথেন্টিসিটি অফ কোন্নগর। তো কোন্নগরে তার পৈতৃক বাড়ির পর এখন আমরা চলে এলাম কলকাতায়। এই বাড়িটি রয়েছে কলকাতার 8 শেক্সপিয়ার সরণিতে। তখন সামনের দিকে এগিয়ে চলেছি। দাদা, অরবিন্দ ভবনটা কোথায় রয়েছে? অরবিন্দ ভবন সামনে গিয়ে বাঁদিকে যাবেন, সামনে গিয়ে বাঁদিকে। আর এই হচ্ছে সেই বাড়ি, শ্রী অরবিন্দ ভবন লেখা রয়েছে। তিনি জন্মলাভ করেন 1872 সালে 15 আগস্ট। তখন ওই বাড়িতে, অর্থাৎ কলকাতায় যেটা বর্তমানে শ্রী অরবিন্দ ভবন দেখছি, ওইখানে তিনি, অর্থাৎ তার পিতা এবং সপরিবারে ওই বাড়িতে ছিলেন, এবং সেইখানেই উনি জন্মলাভ করেন। এটা হচ্ছে তার বাবার বন্ধু।
বাড়ি, মনমোহন ঘোষের বাড়ি। কোন্নগর এবং কলকাতায় শ্রী অরবিন্দর বাড়ি দেখার পরে আমরা চলে যাই সেই বাড়িতে যেখানে বোসকে হাউস অ্যারেস্টে রাখা হয়েছিল। তো আমি চলে এলাম কলকাতায় সেই বাড়িতেই, যে বাড়িটায় ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থাকতেন নেতাজি সুভাষচন্দ্র বোস। আর এই ঢুকতে ঢুকতে কিন্তু সামনেই রয়েছে নেতাজির এক মূর্তি, আর তার ঠিক উপরে লেখা রয়েছে নেতাজি রিসার্চ ব্যুরো, নেতাজি ভবন। আর যদি আমরা সামনে যাই তো দেখো এখানে লেখা রয়েছে JN বোস, অর্থাৎ সুভাষের বাবার নাম। আমাদের নেতাজির বাবার নাম হচ্ছে জানকীনাথ বসু। ঠিক এই পাশে রয়েছে নেতাজি ভবন, আর উপরে রয়েছে 38/2। এই বাড়িটি বর্তমানে এখন মিউজিয়ামের রূপ দেওয়া হলেও এই বাড়িতেই ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় থাকতেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং নেতাজিকে ব্রিটিশ সরকার এই বাড়িতেই তাকে গৃহবন্দী অবস্থায় কিন্তু রেখেছিলেন। তো আমি এই বাড়িতে ঠিক সামনে দাঁড়িয়েছিলাম, একজনকে দেখলাম যে যিনি কিন্তু বাইকে করে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়ে এই বাড়িতে কিন্তু প্রবেশ করলেন। তো আপ কাহাं से आए हैं? मैं बलिया यूपी से आया हूँ। कटक गया 23 जनवरी को उनको जन्म उत्सव में सम्मिलित हुआ, वहाँ से 24 तारीख को मैं निकल गया। करीब चौथी बार आया। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব নেতাজির বাড়িতে। আমার একটা অন্যরকম ফিলিং হচ্ছে, কারণ নেতাজিকে এই যে খোঁজার আমরা ভিডিওটা করছি, তো একটা আলাদা ভাব আসছে। এই যে দেখো, এটা হচ্ছে বুক শপ আর এটা হচ্ছে টিকিট অফিস। এখান থেকে টিকিট কালেক্ট করে তোমরা কিন্তু ভিতরে মিউজিয়ামে যেতে পারবে, যেখানে লেখা রয়েছে অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেনদের প্রাইস। ভেতরে কিন্তু নেতাজির একটা ছবি রয়েছে। नेताजी में कैसा, मतलब ऐसा क्या चीज़ खास लगा आपको कि नेताजी की तरफ आपको आकर्षण किया? सबसे बड़ी बात है कि नेताजी में जो त्याग था, जो साहस था, जो जनता के लिए एक उनके अंदर सबसे बड़ी लगन थी, वही चीज़ मुझे खींच लाई, उनकी साहस और शौर्य और त्याग। तो আমরা ভেতরে প্রবেশ করে গেছি, আর এখানে একটা গাড়ি রয়েছে, অডি গাড়ি BLA 7169। আর নিজের চোখে দেখে একটা অন্যরকম ফিলিং হচ্ছে। আমরা নেতাজিকে নিজের চোখে দেখতে পাইনি, কিন্তু তার ব্যবহার করা সেই গাড়ি। আচ্ছা, এইখানে দেখো লেখা রয়েছে এই গাড়ি চালিয়ে শিশির কুমার বোস, মানে সুভাষচন্দ্র বোসের ভাইপো, 1941 সালের 16 এবং 17 জানুয়ারি রাত্রে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিষ্ক্রমণের পথে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। গোমো তো একটা স্টেশন, এখান থেকে হয়তো এই গাড়ি করেই গোমো স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। गुमनामी माँ बाप थे या नहीं थे, असमंजस की बात है। सही बात नहीं है कि वही थे। अगर वही थे, जो लोग उनको पहचाने थे, उनको आदर के साथ देश में क्यों नहीं रखे, और गुमनामी के रूप में है तो आजाद भारत में उनको गुमनाम क्यों रखा गया? जो लोग भी पहचाने क्यों नहीं उनको पर्दाफाश किए, समाज में क्यों नहीं लाए, और देश के प्रधानमंत्री राष्ट्रपति क्यों नहीं बनाए? এবং এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু 1941 সালে 16 এবং 17 জানুয়ারি রাত্রে সিঁড়ি দিয়ে গোপনে গৃহত্যাগ করেন। এই দালানের কাছে এই গাড়িটি রাখা হয়েছিল। ও তার মানে হয়তো এইখানেই, হয়তো এই জায়গায় ওই যে গাড়িটি ওখানে যেটা রাখা রয়েছে, এটা হয়তো এই জায়গায় ঠিক রাখা হয়েছিল, এবং চালক শিশির কুমার বসু নেতাজিকে গোমো স্টেশনে পৌঁছে দেন। হাউস অ্যারেস্টে থাকাকালীনই তিনি বুঝে গেছিলেন যে তিনি যদি এরকম ভাবে বাড়িতেই বসে থাকেন তাহলে ভাই আমরা স্বাধীনতা পাবো না। সেই কারণে তিনি ঠিক করেন যে তিনি ছদ্মবেশে সেই হাউস অ্যারেস্ট থেকে বেরিয়ে চলে যাবে সোজা জার্মানি। তিনি একটা ইন্স্যুরেন্স এজেন্টের ছদ্মবেশ ধরার পরে নিচের রাখা সেই গাড়ি করেই তিনি চলে যায় গুমো স্টেশন, যেখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে তিনি সরাসরি চলে যায় জার্মানি। সেই গুমো স্টেশনেই এবার আমরা যাব সেখানকার লোকেদের থেকে জিজ্ঞেস করতে যে তারা কি দেখেছে এবং তারা কি মানেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। কিন্তু তার আগে আমরা দেখব ক্ষুদিরাম বোসের আসল বাড়ি, এবং তার এক নিজস্ব আত্মীয়কে আমরা খুঁজে পাই যার সাথে আমরা সরাসরি কথা বলি। আচ্ছা, ক্ষুদিরাম হচ্ছে আমার বাবার কাকা, তাহলে ক্ষুদিরাম আর আমি দাদু নাতি সম্পর্ক। মেদিনীপুরের ছেলে বীর শহীদ ক্ষুদিরাম, আজ তারই খোঁজে আমরা চলে এসেছি মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে। বীর ক্ষুদিরামের খোঁজ করতে করতে যাব ক্ষুদিরামের সেই পুরনো বাড়ি যেখানে ক্ষুদিরামের জন্ম হয়েছিল। তাহলে চলো যাই। খোঁজ পেলাম যে আমাদের ওই পারে যেতে হবে, বাট যেহেতু এটা ট্রেনটা যাচ্ছে, তো ট্রেনটা না পেরোলে আমরা ওই পার পেরোতে পারবো না। তো ট্রেনটা পেরোক। কাকিমা, বাস স্ট্যান্ড কোন দিকে? ও বাবা, এসো না, এই রাস্তাটা যাও। আচ্ছা, ওইটা গেলে খানিকটা গেলে সামনেই নাকি? হ্যাঁ। ক্ষুদিরামের মায়ের লক্ষ্মীপ্রিয়া দেবীর যতগুলি ছেলেপুলে হতো, কোনো বেটা ছেলে বাঁচত নেই। ছিল 8টা ছেলে, 7টার পরে 8টা, সব ব্যাট ছেলে হলেই মারা যেত। তো ফাইনালি একটা ট্রেন, দুটো বাস চেঞ্জ করার পর এখন যে মোড়টায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে নেড়া দেউল মোড়, বা ক্ষুদিরাম মোড়ও বলে। নেড়া দেউল ক্ষুদিরাম মোড়। ক্ষুদিরামের বাড়িটা কোন দিকে পড়বে? এখান থেকে আপনার 5 কিলোমিটার যেতে হবে। 5 কিলোমিটার? এই যে রাস্তাটা আছে গ্রামের একবারে ওই যেখানটায় পার্ক রয়েছে ওখানটাতেই বাড়ি। অথবা লেখা রয়েছে শহীদ
ক্ষুদিরাম বসু যে গেট, একটা বড় গেট দেখতে পেয়েছি উপরে। তখন মেয়েগুলো থাকতো, তখন ওই অপরূপা বললো আমাকে, আমি ওকে কিনে নিয়ে যাবো বলে এক মুঠা খুদ মায়ের কোলে দিয়ে ওকে নিয়ে গেছিল, সেই জন্য ওর নাম রেখেছিল ক্ষুদিরাম, খুদ দিয়ে ওকে কিনে নিয়ে গেছিল। তো অবশেষে এসে পৌঁছালাম। এই যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে সেই বাংলার স্বাধীনতা সংগ্রামী বীর ক্ষুদিরামের বাড়ি। বর্তমানে এখানে সেই বাড়িটি এখন নেই, কিন্তু এই জায়গাটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে কিন্তু করা হয়েছে। চলো ভেতরে যাই। ভেতরটা কিন্তু একটা পার্কের মতন, ছোট পার্কের মতন রূপ দেওয়া হয়েছে। 1889 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর মেদিনীপুর শহরের কাছে কেশপুর থানার অন্তর্গত এই মেহগনি গ্রামে জন্মগ্রহণ করেন বীর ক্ষুদিরাম। আর আজকে সেই বীর ক্ষুদিরামের জন্মভূমিতে আজকে আমরা চলে এসেছি। বর্তমানে এই জায়গাটি দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু একটা মঞ্চ রয়েছে, এদিকে মাল্টি জিম এই গ্রামের যারা রয়েছে তাদের জন্য এখানে কিন্তু সুযোগ সুবিধা রয়েছে, লাইব্রেরি রয়েছে এখানে। ওকে যখন নিয়ে যে আনন্দপুরের হ্যামিল্টন স্কুলে ভর্তি করেছিল, ইংরেজের নামে স্কুল, পূর্বনি কোনো ইংরেজের বিদেশি জিনিস, তখন তো সব ইংরেজের ব্যাপার ছিল, বিদেশি জিনিস কোনো কিছু পছন্দ করতো না। আর এই হচ্ছে সেই ভারতের স্বাধীনতা সংগ্রামীর বীর পুত্র শহীদ ক্ষুদিরাম বসু। এখানে তার জন্ম মৃত্যু লেখা রয়েছে, যে মূর্তি সেটি করা হয়েছে। আমি যেটুকু জানি, ক্ষুদিরামকে যে কোলে পিঠে করে মানুষ করেছে, তাকে খাইছে পড়িয়েছে আমার দাদু ঠাকুমা, তাদের মুখ থেকে শুনে ওইটা সব আমাদেরই ঘর ছিল, ওইটা যেটা যারা আছে ওটা আমার ঘর ছিল। এই স্ট্যাচু থেকে এই যে অংশ যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এই অংশ থেকে স্ট্যাচু পুরোটাই কিন্তু ক্ষুদিরামের সেই পুরনো বাড়ি ছিল। ব্রিটিশের আমলে আমাদের সব ভেঙে দিয়েছিল, আমরা বলতে পারতাম না কেন। বাবা ছিলেন টেলিগ্রাম মাস্টার ব্রিটিশের আমলে মিদনাপুর পোস্ট অফিসে, আমাদের বলার উপায় ছিল না ক্ষুদিরাম আমাদের কেউ হয় বলে। ঘর সব ভেঙে টেঙে সব নষ্ট করে দিয়েছিল, আমাদের কিছুই রাখেনি। তারপর আমরা তো এইসব ঘর আবার পরে ঘুরে এসে এই পাশে করেছি। এই যে বাড়ি দেখতে পাচ্ছ, এই বাড়ি হচ্ছে ক্ষুদিরামের পরের উত্তরসূরি যারা তার বংশধরের। ক্ষুদিরামের সেই পুরনো বাড়ি ঠিক অনেকটা এই রকমই দেখতে ছিল। তেমনি নেতাজি সুভাষচন্দ্র বোস, বাংলার গর্ব, লাস্ট বাংলা ছেড়ে এই জায়গাটা থেকেই তিনি চলে যান, আর হয়তো কোনোদিনও তিনি আর ফিরে আসেননি। হয়তো বললাম কারণ সেখানের মানুষরা কিন্তু অন্যই একটা জিনিস বিশ্বাস করে। আজকে আমি চলে এলাম সেই স্টেশন, এখানেই নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এসেছিলেন এবং এখান থেকেই কিন্তু ট্রেন ধরে তিনি চলে গিয়েছিলেন জার্মানি। স্টেশনটার নাম দেখো, নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন, গোমো। তো এখন কিন্তু স্টেশনটা ভালো করে যে বানানো হচ্ছে, रेनोवेट करा হচ্ছে। इस जगह का नाम तो पहले गोमो था, अभी नेताजी सुभाष चंद्र बोस कैसे पड़ा? नेताजी सुभाष चंद्र बोस है ना, यहीं से गुम हुआ था, इसीलिए पहले गोमो नाम रखा गया इसका। এই গোমো স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে কিন্তু সুভাষচন্দ্র বোস ট্রেন ধরেছিলেন, আর তার জন্যই কিন্তু তার স্মরণে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছ, এটা বানানো হয়েছে। তিনি 18 জানুয়ারি 1941 সালে কিন্তু এই স্টেশনের এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু কালকা মেল ধরে দিল্লি গিয়েছিলেন এবং দিল্লি থেকে তিনি জার্মানি গিয়েছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু এটা বানানো হয়েছে। যেটা পালিয়েছিলেন আমরা পালন করি, এবং ড্রাইভার ইঞ্জিনে গিয়ে আমরা মিষ্টি দিই, গার্ডকে মিষ্টি দিই কালকা মেলের, ভালো করে এই উদযাপন করা প্রতি বছর। না, আমরা যেটা জানতে পারিনি কি করে, আমরা আমাদের কাছে আসেই নি উনি, যে আমরা জানবো যে আমাদের দেহ এসছে বা এসছে। আমরা জানি যে উদাও হয়েছে দেশ থেকে, এখন মারা গেছেন কিনা গেছেন সেটা কি করে বলবো আমরা। এই ভিডিওটার আরো বোনাস কন্টেন্ট পাবলিশ হয়ে গেছে মেম্বারসদের জন্য, তো 60 টাকা দিয়ে তোমরা মেম্বারশিপ নিতে পারো আমাদেরকে সাপোর্ট করার জন্য। আজকে ভিডিও এতটা। জয় হিন্দ, বন্দে মাতরম।